নমস্কার সকলকে, সিডিএ নেক্সট পেপার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যে এমসিকিউ সিরিজটা শুরু হয়েছিল, আজ আমরা পেডিয়াট্রিক নার্সিং করছিলাম, তো আজ তার পার্ট 2। তো এখানে রোজ 30টা করে কোশ্চেন থাকছে এবং আজকে আমরা মেনলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর নার্ভাস সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেমে কিছুটা অংশ কভার করেছি। তো এরপর আমরা এখানে ম্যাটারনিটি বা ম্যাটারনাল হেলথ নার্সিংটা শুরু করব। তো রোজ এভাবেই 30টা করে প্রশ্ন আসতে থাকবে। আর তোমরা যখনই এমসিকিউ ক্লাসগুলো করতে বসবে, তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে, যাতে তোমাদের সুবিধা হয় যে 1 থেকে 30 নাম্বার দাগ দিয়ে এবং যেভাবে প্রশ্নগুলো আসছে তোমরা আগে চেষ্টা করবে যে তোমরা নিজেরা আনসার করতে, তারপরে ভিডিওটা দেখবে। তো তোমাদের সুবিধা কি হবে যে তোমরা তাহলে ভিডিও শেষে অ্যাসেস করতে পারবে যে তোমরা 30-এর মধ্যে কত পাচ্ছ বা তোমাদের প্রিপারেশন কোন জায়গায় আছে। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকে কোশ্চেনগুলো কি আছে। প্রথম প্রশ্নে কি আসছে? প্রথম প্রশ্ন বলছে বালজিং স্যাক লাইক লেশন ফিল্ড উইথ স্পাইনাল ফ্লুইড অ্যান্ড স্পাইনাল কর্ড এলিমেন্ট ইজ। তো কি হচ্ছে? বালজিং স্যাক লাইক একটা লেশন সৃষ্টি হচ্ছে যেটাতে স্পাইনাল ফ্লুইড এবং স্পাইনাল কর্ড এলিমেন্ট আছে। তো যখন এরকম কন্ডিশন সৃষ্টি হবে তখন তাকে আমরা কি বলি? নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট আর একটা হচ্ছে পস্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট। অ্যান্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট। তো অ্যান্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট কি হচ্ছে? যে নিউরাল টিউবটা আছে ওর যদি অ্যান্টেরিয়র পার্ট অ্যাফেক্টেড হয় তখন সেটা মেনলি অ্যাফেক্ট করে আমাদের ব্রেনকে। এর ফলে বিভিন্ন রকমের কন্ডিশনের সৃষ্টি হয়, যেমন অ্যানেনকেফালি, র্যাচিকেফালি, এরকম বিভিন্ন রকমের কন্ডিশনের সৃষ্টি হয়। আর এর ফলে সেটা হচ্ছে পস্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট। পস্টেরিয়র নিউরাল টিউব ডিফেক্ট আমাদের কোন অংশকে অ্যাফেক্ট করে? যে নিউরাল টিউবে যদি পস্টেরিয়র পার্ট অ্যাফেক্টেড হয় তখন মেনলি স্পাইনাল কর্ড যে আসে, স্পাইনাল কর্ড অ্যাফেক্টেড হয়। এবার স্পাইনাল কর্ড অ্যাফেক্টেড হলে তাকে আমরা কি বলি? স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা। এবার স্পাইনা বাইফিডাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। স্পাইনা বাইফিডা দুটো ভাগ কি হলো? হচ্ছে স্পাইনা বাইফিডা অকাল্টা। অকাল্টা। এবার অকাল্টা থেকে আমরা বুঝতে পারছি যে এটা হিডেন, মানে যে যদি এই স্পাইনা বাইফিডা অকাল্টা থাকে তাহলে কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। তখন সেই জায়গাটা কিরকম দেখতে লাগে? স্পাইনা বাইফিডা যদি অকাল্টা থাকে সেই জায়গায় একটা পিট অথবা ডিম্পল, মানে এরকম একটা স্ট্রাকচার, যে নর্মাল স্পাইনাল কর্ড আসছে এরকম একটা জায়গাটা একটু ঢুকে যাবে বা একটা পিট বা ডিম্পলের সৃষ্টি হবে। এটা দেখে কেবলমাত্র বোঝা যায় যে বাইরে মানে যে স্পাইনাল কর্ড অকালটা আছে বা স্পাইনা বাইফিডা আছে। আর অনেক সময় কি হয়, এই যে পিট বা ডিম্পল আছে এখান থেকে এরকম মানে টাফ টাফ হেয়ার দেখা যায় আর কি। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে ওখানে স্পাইনা বাইফিডা অকালটা হওয়ার চান্স আছে। আর এরপর কি আসছে? স্পাইনা বাইফিডা সিস্টিকা। স্পাইনা বাইফিডা সিস্টিকাকে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি। তো এটাকে কি বলা হয়? মেনিঙ্গোসিল আর মেনিঙ্গো মাইলোসিল। মেনিঙ্গোসিলে কি হয়? যে স্যাক লাইক প্রোট্রিউশনটা বেরিয়ে আসে, ওখানে মেনিনজেস আর সিএসএফ থাকে। কিন্তু মেনিঙ্গো মাইলোসিলের ক্ষেত্রে মেনিনজেস, সিএসএফ আর এর সাথে সাথেও আমাদের নার্ভ রুট বেরিয়ে আসে, মানে ওখান দিয়ে নার্ভ রুট বেরিয়ে আসে, ওই যে স্যাক লাইক প্রোট্রিউশনটা হয় ওখান দিয়ে নার্ভ রুট বেরিয়ে আসে। তো এটা একটা সিরিয়াস কন্ডিশন হয় যেখানে আমাদের যে নার্ভাল সিস্টেম খুবই মানে বেশি পরিমাণে হ্যাম্পার বা ড্যামেজ হওয়ার চান্সেস আছে। তো প্রশ্নটা দেখে নিই। তো এখানে কি বলছে? যে বালজিং স্যাক লাইক লেশন আছে, স্পাইনাল ফ্লুইড এবং স্পাইনাল কর্ড এলিমেন্ট মানে নার্ভ রুটও আছে। তো এখানে কি বলছে? স্পাইনা বাইফিডা অকাল্টা। কিন্তু আমরা অকাল্টা সম্পর্কে কি বললাম? যে ওটা একটা হিডেন কন্ডিশন। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বালজিং স্যাক লাইক লেশন আছে, তো এই অপশন এ হবে না। অপশন বি কি আছে? মেনিঙ্গোমাইলোসিন, এটাতে আমরা পরে আসছি। অপশন সি হচ্ছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাসে কি হচ্ছে? ইনক্রিজ সিএসএফ, তো এটা হবে না। এবং এরপরে হচ্ছে মেনিঙ্গোসিল। তো মেনিঙ্গোসিল আমরা কি কি পড়লাম? মেনিনজেস আর সিএসএফ এই দুটো থাকে, কিন্তু কোনো নার্ভ রুট বা স্পাইনাল কর্ড এলিমেন্ট থাকে না, তাই অপশন ডি হবে না।
এরপর আসছে আমরা মেনিঙ্গোমাইলোসিলে। তো মেনিঙ্গোমাইলোসিলে আমরা কি পড়লাম? মেনিনজেস, সিএসএফ আর নার্ভ রুট। তাহলে আনসার কি হবে? আনসার হবে অপশন বি। চলে যাই পরবর্তী প্রশ্নে, যে হাইড্রোকেফালাস রেজাল্ট ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য সার্কুলেশন অফ। তো কিসের অবস্ট্রাকশনে হাইড্রোকেফালাস কন্ডিশন সৃষ্টি হয়? আরবিসি? না, আরবিসি যখন অ্যাকুমুলেশন বেশি হয় বা আরবিসি যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে আলাদা একটা টার্ম ইউজ করা হয়। তোমরা বলো সেটাকে, তোমরা কমেন্ট করে আমাকে বলো যে সেই কন্ডিশনটাকে কি বলা হয়। এরপর আসছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসিও হবে না, প্লাজমাও হবে না। তো কি পড়ে রইলো? অপশন ডি, সিএসএফ। আনসার হবে সিএসএফ। তো আমরা এখন দেখে নেবো যে মানে সিএসএফ এর সার্কুলেশন কিভাবে হয়। তো সিএসএফ সিএসএফ কোথা থেকে মানে সিক্রেট করে? যে কোরয়েড প্লেক্সাস। তো তারপর ওরা ল্যাটেরাল ভেন্ট্রিকেল থেকে আসে। ল্যাটেরাল ভেন্ট্রিকেল প্রথমে থাকে, তারপর ওখান দিয়ে ফোরামেন অফ মনরো। ফোরামেন অফ মনরোর মধ্যে দিয়ে ওরা কোথায় আসছে? থার্ড ভেন্ট্রিকেলে। তারপর এরা অ্যাকুইডাক্ট অফ সালভাস। অ্যাকুইডাক্ট অফ সালভাস যে থাকে তার মধ্যে দিয়ে ওরা আসছে ফোর্থ ভেন্ট্রিকেলে। এবং সেখান দিয়ে ওরা যে পুরো যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে মানে সার্কুলেট করে যায় সেটা হচ্ছে ফোরামেন অফ লুস্কা আর ফোরামেন অফ ম্যাগেন্ডি। তো ফোরামেন অফ লুস্কা এবং ফোরামেন অফ ম্যাগেন্ডির মধ্যে দিয়ে এরা পুরো ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে ছড়িয়ে পড়ছে। তো এখানে যদি কোনো একটি জায়গায় যদি অবস্ট্রাকশনের সৃষ্টি হয় তো তখন কি হবে? এদের অ্যাকুমুলেশন বেড়ে যাবে, সিএসএফ অ্যাকুমুলেট বেশি করে হতে পারে, তখন আমরা তাকে মানে অবস্ট্রাক্টিং হাইড্রোকেফালাস বলি। কিন্তু যখন কোনো জায়গায় অবস্ট্রাকশন নেই কিন্তু তাও সিএসএফ বেড়ে যাচ্ছে কারণ সিএসএফ এর সিক্রেশন বেড়ে যাচ্ছে, তখন সেই সমস্ত কন্ডিশনকে আমরা কি বলি? যে নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। তো এখন আনসার কি হলো? অপশন ডি। চলে যাই পরবর্তী প্রশ্নে, কি বলছে? আফটার ক্লোজার অফ নিউবর্নস মেনিঙ্গোমাইলোসিল। তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে মেনিঙ্গোমাইলোসিলটা কি, যে মেনিঙ্গোমাইলোসিলে কি কি মানে বালজিং এর মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো আফটার ক্লোজার অফ নিউবর্নস মেনিঙ্গোমাইলোসিল ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য নার্সিং কেয়ার ইনক্লুড। তো মেনিঙ্গোমাইলোসিল ক্লোজার হয়ে গেছে মানে অপারেশন হয়ে গেছে, তো তারপর আমাদের কিসের ওপর মানে কোন নার্সিং কেয়ারের ওপর মেন ফোকাস করতে হবে? স্ট্রিক্ট লিমিটেশন অফ লেগ মুভমেন্ট। অপশন বি কি বলছে? ডিক্রিজ অফ এনভায়রনমেন্ট স্টিমিউলি। অপশন সি মেজারমেন্ট অফ হেড সার্কামফারেন্স ডেলি। অ্যান্ড অপশন ডি অবজারভেশন অফ সেরাস ড্রেনেজ ফ্রম নেয়ার্স, বা নাক দিয়ে যে সেরাস ড্রেনেজ বেরোচ্ছে কিনা। তো অপশন এ কি বলছে? স্ট্রিক্ট লিমিটেশন অফ দ্য লেগ মুভমেন্ট। না, স্ট্রিক্ট লিমিটেশন করা হয় না, লেগ মুভমেন্ট কমিয়ে দেওয়া হয় কিন্তু একদম স্ট্রিক্ট লিমিটেশন করা হয় না, যে লেগ মুভমেন্টের মধ্যে দিয়ে দেখা যায় যে মানে নার্ভ সাপ্লাই বা ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা অপারেশনের পরেও। এরপর হচ্ছে ডিক্রিজ অফ এনভায়রনমেন্ট স্টিমিউলি। তো এনভায়রনমেন্ট স্টিমিউলি যে নার্ভাস সিস্টেমের সার্জারির পরে যে বা মেনিঙ্গোমাইলোসিলের সার্জারির পরে মানে এনভায়রনমেন্ট স্টিমিউলি কমিয়ে দেওয়া হয়, কিন্তু এটা একদম এসেনশিয়াল বা এরকম কিছু না। তো আমাদেরকে দেখতে হবে যে এই অপশনগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন বিও হবে না। অপশন সি পরে আসছি। অপশন ডি কি বলছে? অবজারভেশন অফ নেয়ার্স ড্রেনেজ, অবজারভেশন অফ সেরাস ড্রেনেজ ফ্রম নেয়ার্স, বা নাক দিয়ে কোনো রকম কোনো কিছু ড্রেনেজ হচ্ছে কিনা সেটা দেখা। মেনিঙ্গোমাইলোসিস সার্জারির ক্ষেত্রে সেরকম কিছু হয় না, অনেক সময় হেড ইঞ্জুরি বা সবের ক্ষেত্রে যে সেরাস ড্রেনেজ নাক দিয়ে বেরিয়ে আসে। এরপর আসছে মেজারমেন্ট অফ হেড সার্কামফারেন্স ডেলি। তো এখানে কি বলছে? যে নিউবর্ন মানে কি? তাদের এখনো ফন্টানেলস গুলো যে আছে, ফন্টানেলস গুলো যা আছে সেগুলো এখনো ওপেন আছে নিউবর্নের ক্ষেত্রে। তো তাই এদের ক্ষেত্রে কি হয় যে যদি কোনো প্রকার মেনিঙ্গোমাইলোসিলের সার্জারি করতে গিয়ে যদি কোনোভাবে অবস্ট্রাকশন হয়ে যায় সিএসএফ এর সার্কুলেশনে, তখন কি হয় যে ওই জায়গায় সিএসএফ অ্যাকুমুলেট হতে পারে এবং আস্তে আস্তে যে হেডের যে সার্কামফারেন্স ওটা বাড়বে বা বালজিং ফন্টানেলস হয়ে যাবে।
তাই আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল যে মেজারমেন্ট অফ হেড সার্কামফারেন্স ডেইলি। তো আনসার কি হলো অপশন সি। চলে যাই পরবর্তী প্রশ্নে, যে এনিউরেসিস মিনস। তো এনিউরেসিস কি? অপশন এ ইউরিনেশন ইন স্লিপ, অপশন বিতে কি বলছে ওয়াকিং ইন স্লিপ, অপশন সিতে বলছে ব্রিথলেসনেস ইন স্লিপ, অ্যান্ড অপশন ডিতে বলছে কাফিং ইন স্লিপ। তো আমরা দেখবো আগে প্রথমে আমরা জেনে নিই যে এনিউরেসিস কি। তো এনিউরেসিস হওয়ার জন্য, যে এনিউরেসিস মানে কি, যে বাচ্চা ইনভলেন্টারিলি ইউরিন পাস করে ফেলবে। ইনভলেন্টারিলি ইউরিন পাস কাদের ক্ষেত্রে দেখা যাবে? ইন চাইল্ড। ধরো কোনো বাচ্চা ইউরিন পাস করে ফেললো ইনভলেন্টারিলি, তখনই যে আমরা তাকে বলে দেবো যে এনিউরেসিস না, এর ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যে বাচ্চার ব্লাডার কন্ট্রোল ডেভেলপ করে যাবে বা আফটার 5 ইয়ার্স অফ এজ। এজটা কত হতে হবে? আফটার 5 ইয়ার্স হতে হবে, এবং বাচ্চার ব্লাডার কন্ট্রোল শুরু, মানে কন্ট্রোল ডেভেলপ করে যাবে, অথবা টয়লেট ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। টয়লেট ট্রেনিং ডান হয়ে গেছে, এবং এছাড়া বাচ্চাকে মানে মোর দেন 3 টাইমস, সরি মোর দেন 2 টাইমস, মোর দেন 2 টাইমস কি করতে হবে না, বাচ্চাকে মোর দেন 2 টাইমস ইনভলেন্টারিলি ইউরিন পাসের কারণে ওর হয় বেডিং নতুবা ড্রেস ওয়েট করে ফেলবে ইন এ উইক, মানে এক সপ্তাহে ওর মোর দেন 2 to 3 টাইমস ওর বেডিং বা ড্রেস ও ওয়েট করে ফেলবে, এবং এটা কনজিকিউটিভলি 3 মান্থস চলতে হবে। যদি বাচ্চার তাহলে কি কি হলো, যে বাচ্চা ইনভলেন্টারিলি ইউরিন পাস করে ফেলছে কখন? যখন তার 5 বছর বয়স হয়ে গেছে এবং তার টয়লেট ট্রেনিং বা ব্লাডার কন্ট্রোল ডেভেলপ করে গেছে, এবং সেক্ষেত্রে কি করতে হবে, যে মোর দ্যান 2 টাইমস সে তার বেডিংস অথবা ড্রেসেস ওয়েট করে ফেলবে, মানে ইউরিন পাসের কারণে এক সপ্তাহে, এবং এভাবে মোর দ্যান 3 উইকস, মানে মোর দ্যান 3 মান্থ, মানে মোর দ্যান 3 মান্থ এটা যদি চলে, তখনই আমরা তাকে এনিউরেসিস বলবো। তো তাহলে আমরা দেখতে পেলাম কি এনিউরেসিস মানে কি, ইনভলেন্টারি ইউরিন পাস ইন এ চাইল্ড। এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? স্লিপে হতে পারে, অথবা কোনো স্ট্রেসফুল কন্ডিশন, স্ট্রেসফুল কন্ডিশন, তখনই যদি মানে ইউরিন পাস করে, তখন আমরা তাকে এনিউরেসিস বলবো। তো স্লিপ ইন ইউরিনেশন, এনিউরেসিস মিন স্লিপ ইন ইউরিনেশন, এটা সঠিক উত্তর। অপশন আদার্স অপশনগুলো আমাদের দেখে নিতে হবে, যে অপশন বিতে কি আছে ওয়াকিং ইন স্লিপ, না এটা হবে না, এটাকে শবনাম্বুলিজম বলা হয়। এরপর আসছে ব্রিথলেসনেস ইন স্লিপ, তো ব্রিথলেসনেস হলে এটাকে কি বলে? স্লিপ অ্যাপনিয়া, তো এটা হবে না। আর অপশন ডিতে কি আসছে কাফিং ইন স্লিপ, না এটাও হবে না। তো আমাদের আনসার কি হলো? আনসার হলো অপশন এ। এরপরে আসছি ফেলিয়ার অফ টেস্টিস, ফেলিয়ার অফ টেস্টিস টু ডিসেন্ড ইনটু স্ক্রোটাম। তো যে দুটো টেস্টিস যদি স্ক্রোটামের মধ্যে ডিসেন্ড না করে, তখন আমরা তাকে কি বলবো? ইম্পোটেন্সি, না ইম্পোটেন্সি মেনলি ইরেকটাইল ডিসফাংশনকে আমরা ইম্পোটেন্সি বলি, এটা হবে না। ক্যাস্ট্রেশন, ক্যাস্ট্রেশনও হবে না। ক্যাস্ট্রেশনের ক্ষেত্রে কি হয়, যে আমাদের টেস্টিকেল থাকে, ওটাকে সার্জিক্যালি রিমুভ করে দেওয়া হয়, তো এটা হবে না। তো এরপর আসছে ক্রিপ্টোরকিটিজম, এটা আমরা পরে আলোচনা করছি। এবং অপশন ডিতে কি আসছে পেডোজেনেসিস। পেডোজেনেসিসের ক্ষেত্রে কি হয়, যে কোনো কোনো ধরো কোনো একটি প্রজাতি বা কোনো একটি জীবের লার্ভাকে, লার্ভা যখন মানে প্রজননে সক্ষম হয়, তখন তাকে আমরা পেডোজেনেসিস বলি। তো এটা হচ্ছে না, অপশন ডি না। তাহলে অপশন কি সি কি বলছে? ক্রিপ্টোরকিটিজম। তো ক্রিপ্টো মানে কি? ক্রিপ্টোরকিটিজম মানে লুকিয়ে থাকা। তাহলে আনসার কি হবে? আনসার হবে অপশন সি। তো মেনলি এটা আফটার ডেলিভারি, মানে বেবি বর্ন হওয়ার পরে 6 মান্থের মধ্যে এটা নেমে আসে ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে নেমে আসে? ইঙ্গুইনাল ক্যানাল।
যে অ্যাবডোমেনের মধ্যে দিয়ে ইনগুইনাল ক্যানালের মধ্যে দিয়ে এসে ওরা স্ক্রোটামে ডিসেন্ড ডাউন করে যায়। কিন্তু যদি এই প্রসেসটা যদি না হয় তখন আমাদের কি করতে হবে 6 থেকে 12 মান্থস বা বাচ্চার যে টয়লেট ট্রেনিং আছে, বাচ্চার যে টয়লেট ট্রেনিংটা হয় টডলার এজে, ওই টয়লেট ট্রেনিং করানোর আগে মানে 6 থেকে 12 মান্থস এজের মধ্যে 12 মান্থস এজের মধ্যে এই সার্জারিটা করে নেওয়া হয়। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো এই যে ক্রিপ্টোরকিটিজম আছে এর সার্জারিটাকে আমরা কি নামে চিনি বা এর সার্জারিটাকে কি বলা হয়। এরপরে আসছে এপিসপেডিয়াসিস মিনস। তো অপশন কোশ্চেন নাম্বার 6 কি বলছে, এপিসপেডিয়াসিস। এপিসপেডিয়াসিস কি অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং, কোথায় না স্ক্রোটাল স্যাকে। অপশন বি কি বলছে অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং ইন ডরসাল ওপেনিং অফ পেনিস। অপশন সি কি বলছে অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং অন দ্য ভেন্ট্রাল ওপেনিং অফ পেনিস, নাকি অপশন ডি বলছে অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং অ্যাট দ্য টিপ অফ দ্য পেনিস। তো আমরা যদি মানে শব্দটা ভালো করে দেখি, এপিস পেডিয়াসিস, তো এখানে এপির মানে কি, এপির মানে হচ্ছে ওপরে বা এপির মানে হচ্ছে ওপরে বা অ্যাবভ। আর স্পেডিয়াসিস যে আছে, তো স্পেডিয়াসিসের মানে কি স্লিট অথবা ওপেনিং, কোন একটা ওপেনিং। যখন এই মানে এটা যখন আমরা তার নাম দেখে বুঝতে পারছি কি যে ওপরে ওপেনিং মানে কোনো জায়গার ওপরের দিকে ওপেনিং আছে। তো এপিসপেডিয়াসিস কি হচ্ছে যে আমাদের যে পেনিস আছে বা যে কোনো ধরো যে কোনো বডি পার্টের বাইরের দিকটা হচ্ছে ডরসাল সাইড এবং যে ভেতরের দিকটা যেটা শরীরের দিকে থাকে সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। যেমন হাতের এই পোর্শনটা হচ্ছে ডরসাল সাইড এবং ভেতরের পোর্শনটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। তো তাই কি বলছে এপিসপেডিয়াসিস, তো ওপরের দিকে। যেমন পেনিসের ক্ষেত্রে তাহলে কি হবে যে যখন পেনিসের ওপরের দিকে ওপেনিং থাকবে, ইউরেথ্রাল ওপেনিং ওপরের দিকে থাকবে, তখন তাকে আমরা কি বলবো ডরসাল ওপেনিং। তাহলে ডরসাল ওপেনিং অফ পেনিসে ওপেনিংটা থাকছে, তো তখন তাকে আমরা কি বলবো এপিসপেডিয়াসিস। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি। স্ক্রোটাল স্যাকে ওপেনিং থাকে না বা ইউরেথ্রাল ওপেনিং ভেন্ট্রাল মানে ইউরেথ্রাল ওপেনিংটা কোথায় থাকবে না ভেন্ট্রাল ওপেনিং এ, এটাও হবে না। এবং অপশন ডি কি বলছে অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং অ্যাট টিপ অফ পেনিস। না অ্যাবনর্মাল মানে অ্যাবনর্মাল ওপেনিং যদি টিপ অফ পেনিস থাকে সেটাকে এপিসপেডিয়াসিস বলবো না, আমরা এপিসপেডিয়াসিস বলবো কোন ক্ষেত্রে, যখন ডরসাল ওপেনিং থাকবে। ডরসাল ওপেনিং থাকলে তখনই আমরা বলবো এটা যে এপিসপেডিয়াসিস আছে। তো আনসার কি হলো তাহলে, তো সেক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে অপশন বি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে, যে ফলোইং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ইন হুইচ চাইল্ড ইজ প্লেসড আফটার টনসিলেক্টমি। তো টনসিলেক্টমির পরে বাচ্চাকে মেনলি কোন পজিশনে দেওয়া হয়। তো টনসিলেক্টমি কি, টনসিলেক্টমি কি, তো যখন এরকম একটমি থাকবে তখন বুঝতে হবে যে সার্জিক্যাল রিমুভাল। তো টনসিলেক্টমি কি সার্জিক্যাল রিমুভাল। তো কিসের সার্জিক্যাল রিমুভাল করছি আমরা, সার্জিক্যাল রিমুভাল অফ টনসিল। টনসিলের সার্জিক্যাল রিমুভাল হলে, টনসিল কি, টনসিল হচ্ছে একটা হাইলি ভাস্কুলার অর্গান বলা যায়। হাইলি ভাস্কুলার, তাহলে কি হয় টনসিল হাইলি ভাস্কুলার হওয়ার জন্য কি হচ্ছে এখানে ব্লিডিং, যে ব্লিডিং এর চান্স থাকে সেটা ইনক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে। তো তাই জন্য আমাদের কি বলছে যখন টনসিলেক্টমি থাকবে তখন যদি ব্লিডিং এর চান্স বেড়ে যায় বা আমাদের যদি ব্লিডিং বেড়ে যায় মানে টনসিলের সার্জারি হচ্ছে এবং ব্লিডিং বেড়ে যাচ্ছে, তখন কি হবে যে ব্লিডিংটা আছে এরপরে আমাদের অ্যাসপিরেশন মানে ব্লিডিং হয়ে গিয়ে ওটা আমাদের শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যেতে পারে, তো তখন কি হবে অ্যাসপিরেশনের চান্স বেড়ে যাবে। তাই আমাদেরকে এমন একটা পজিশন দিতে হবে যাতে অ্যাসপিরেশন বা ব্লিডিং এর ফলে যে মানে ব্লিডিংটা বেরিয়ে যায় সহজ এবং অ্যাসপিরেশনের চান্স কমে। তো বলছে সুপাইন পজিশন। তো যদি কোনো মানুষ এরকম লাই ফ্ল্যাট হয়ে যায় মানে ফ্ল্যাটলি লাই করে তখন তার কিন্তু মানে সিক্রেশন বেরোচ্ছেও না, উল্টে সিক্রেশন অ্যাকিউমুলেট হবে এবং অ্যাসপিরেশনের চান্স বেড়ে যাবে। তাই অপশন এ হবে না। ট্রেন্ডেলেনবার্গে কি হচ্ছে যে
মানে উল্টো দিকে শুয়ে দেওয়া হচ্ছে, মানে যে পা উঁচুতে থাকবে এবং মাথা নিচে থাকবে। এর ফলে কি হচ্ছে যে টনসিলে মানে ব্লাড সাপ্লাই আরো বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, তো ব্লিডিং এর চান্স আরো বেড়ে যায়, তো উল্টে মানে কন্ডিশন আরো খারাপ হয়। তো অপশন বি হবে না। এবার অপশন সি হচ্ছে সাইড লাইন, এবং অপশন ডিতে কি আছে হাই ফাউলার। হাই ফাউলার পজিশনে কি থাকছে যে হাই ফাউলার পজিশনে এরকম ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে যে আমাদের যে সিক্রেশনটা আসছে, সিক্রেশনটা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে না, ওটা এখানেই অ্যাকিউমুলেট হতে থাকবে, এবং আস্তে আস্তে যদি হঠাৎ করে নিচে নেমে যায় বা রেসপিরেটরি ট্র্যাকে চলে যায় তখন অ্যাসপিরেশনের চান্স বেড়ে যাবে। তো এই অপশন ডি হবে না। এরপর হচ্ছে সাইড লাইনিং। তো সাইড লাইনিং শোয়ানোর ফলে কি হবে যে আমাদের যে মুখের সাইড দিয়ে যে সিক্রেশন গুলো হচ্ছে বা যে ব্লিডিংটা হচ্ছে, যদি ব্লিডিং হয় বা সিক্রেশন যদি কিছু বেরোয় তখন হচ্ছে যে সেটা বাইরে বেরিয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায় এবং কন্ডিশন ভালো হয় আস্তে আস্তে, এবং অ্যাসপিরেশনের চান্স কমে। তাই আমরা টনসিলেক্টমির পরে কোন পজিশন দেবো? অপশন সি, সাইড লাইনিং পজিশন। তো আনসার কি হবে? আনসার হবে অপশন সি। তো এবার চলে যাই পরবর্তী প্রশ্নে। কি বলছে 8 নম্বর প্রশ্ন কি কি লেখা আছে যে একটা 2 years old বয় রিটার্ন ফ্রম পেডিয়াট্রিক ইউনিট, পেডিয়াট্রিক ইউনিট থেকে আসছে, ফলোইং ইনসার্শন অফ কি ইনসার্ট করেছে? ভেন্ট্রিকিউলার পেরিটোনিয়াল শান্ট, ভেন্ট্রিকিউলার পেরিটোনিয়াল শান্ট, অ্যান্ড দ্য নার্স শুড প্ল্যান ফর দ্য চাইল্ড টু বি প্লেসড ইন হুইচ পজিশন। তো পজিশন থেকে কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন জিজ্ঞাসা করে পরীক্ষায়। তাই আমাদের পজিশনগুলো যে কোন কন্ডিশনে কি পজিশন দেওয়া হয় বা কোন কন্ডিশনে কি পজিশন ফেভারেবল সেগুলো জেনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা পোস্ট অপারেটিভ আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা বাচ্চাকে কোন পজিশন দেব? তো কি হচ্ছে? ভেন্ট্রিকিউলার পেরিটোনিয়াল শান্ট, ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্ট। তো ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট কখন করা হয়? হাইড্রোকেফালাসে। হাইড্রোকেফালাসে হচ্ছে কি হচ্ছে যে ব্রেনের যে ভেন্ট্রিকেল আছে, থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল বা ল্যাটারাল ভেন্ট্রিকেল, এর সাথে পেরিটোনিয়াম বা পেরিটোনিয়াল লেয়ারের একটা শান্ট তৈরি করা হয়। তো যার ফলে কি হচ্ছে, যেটা রিমুভাল করতে সাহায্য করছে বা ড্রেনেজ করছে আর কি বলা যায়। কিসের ড্রেনেজ করছে? না সিএসএফ এর। তো যে এক্সট্রা সিএসএফ অ্যাকুমুলেশন হয়েছিল বা সিএসএফ এর যখন সিক্রেশন বেড়ে গিয়েছিল, তো এটা সিএসএফ এর মানে এক্সক্রিশন বা রিমুভালে সাহায্য করছে। ফলে কি তো কি হচ্ছে, আস্তে আস্তে যে আমাদের হাইড্রোকেফালাস বা বালজিং ফন্টানেল যেগুলো ছিল, হাইড্রোকেফালাসের সাইন এন্ড সিমটম কমতে থাকে। তো আমাদেরকে এক্ষেত্রে দেখা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারি হয়ে গেছে, পোস্ট অপারেটিভ আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ড বলা হয়েছে। তো সার্জারির পরে আমরা বাচ্চাকে কোন পজিশন দেব? তো এবার এখানে মানে অপশনগুলো আগে দেখে নিই। অপশনে কি আছে? সেমিফাউলার অ্যান্ড অপারেটিভ সাইডে। অপশন বি কি বলছে? সেমিফাউলার এবং আনঅপারেটিভ সাইডে। অপশন সি কি বলছে? ফ্ল্যাট এবং অপারেটিভ সাইড। অপশন ডি কি বলছে? ফ্ল্যাট এবং আনঅপারেটিভ সাইড। তো ধরো সার্জারি হয়েছে, তো কখনোই আমরা সেদিকে মানে সেই দিকে পেশেন্টকে বাচ্চাকে পজিশন দেবো না, তাই আমরা সবসময় চুজ করবো আনঅপারেটিভ সাইড। তো এখানে যে অপারেটিভ সাইডগুলো আছে, তো প্রথমে আমরা দুটো অপশন বাদ করে দিতে পারছি। এরপর আসছে সেমিফাউলার পজিশন নাকি ফ্ল্যাট পজিশন। তো যদি আমরা সেমিফাউলার পজিশনে বসাই, যে সেমিফাউলার পজিশনে ধরো বসালাম আমরা বাচ্চাকে, তখন কি হচ্ছে যে মানে সিএসএফ এর যে ফ্লোটা ওটা খুব তাড়াতাড়ি হচ্ছে, ওটা র্যাপিড হয়ে যাচ্ছে, এবং হঠাৎ করে যে সিএসএফ এর যে একটা প্রেশার ছিল, যে ব্রেনের প্রেশার ছিল, ওটা সাডেন ডিক্রিজ করে যাচ্ছে। তো বাচ্চার কন্ডিশন ওয়ার্সন হওয়ার চান্স থাকে। তো আমরা প্রথমেই বা আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ডে সেমিফাউলার পজিশন দেব না। তো কোন পজিশন দেবো? আমরা ফ্ল্যাট পজিশন দেবো, যে ওটা পেরিটোনিয়াল শান্টের মধ্যে দিয়ে ধীরে ধীরে যাবে, এবং আস্তে আস্তে যে ব্রেনের উপর যে প্রেশার ছিল বা সিএসএফ এর যে হাইড্রোকেফালাসের জন্য যে কন্ডিশনটা তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। তাই আমরা মানে বাচ্চাকে ফ্ল্যাট পজিশন দেবো আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ডে, এবং আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ড চলে যাওয়ার পর যখন সিএসএফ স্টেবল হয়ে যাবে বা সিএসএফ এর যে অ্যাকুমুলেশনটা ছিল বা এক্সট্রা ড্রেনেজটা ছিল সেটা চলে যাবে, তারপর আমরা সেমিফাউলার পজিশন দেবো। কিন্তু আর্লি পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা ফ্ল্যাট পজিশন দেবো। কোথায়? নাকি আনঅপারেটিভ সাইডে। তো আনসার কি হবে? আনসার হলো অপশন ডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে? which should be avoided during statement assessment into the child having Wilms tumor। তো উইলমস টিউমার আছে এবং ডিউরিং অ্যাসেসমেন্ট আমরা কি অ্যাভয়েড করব? তো উইলমস টিউমার কি? তো উইলমস টিউমার কি হচ্ছে? এটা নেফ্রোব্লাস্টোমা, এবং এটা মোস্ট কমন কাদের ক্ষেত্রে? মোস্ট কমন নাকি চাইল্ডের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি সব থেকে দেখা যায়। এক্ষেত্রে কি হয় যে কিডনিতে টিউমার সিস্ট বা কিডনিতে টিউমার সিস্ট এবং সেটা অ্যাবডোমেনে এর মধ্যে চলে আসে, এবং এটা হাইলি মেটাস্ট্যাটিক স্টেজ বা হাইলি মেটাস্ট্যাটিক একটা কন্ডিশন।
এখানে কি বলছে যে বাওয়েল সাউন্ড অসকালটেশন মানে কোনটা আমরা করব না, এখানে কিন্তু আমরা বলেছি যে অ্যাভয়েড, কোনটা আমরা করব না। তাহলে অপশন এ কি বলছে বাওয়েল সাউন্ড অসকালটেশন, অপশন বি কি বলছে অ্যাবডোমেন প্যালপেশন টু ডিটেক্ট অ্যাবডোমিনাল মাস, আর অপশন সি তে বলছে টেম্পারেচার মনিটরিং, এবং অপশন ডি তে বলছে ভাইটাল সাইন মনিটরিং। তো অপশন সি আর ডি প্রায় এক, যে ভাইটাল সাইন বা টেম্পারেচার মনিটরিং বলছে। তো এক্ষেত্রে আমাদের দুটোই করা হয় এবং মেনলি আমাদের বিপি চেক করতে বলা হয়, যেহেতু এটা কিডনিকে অ্যাফেক্ট করছে। তো বাচ্চার বিপি খুবই ফ্লাকচুয়েট করে, তো আমাদের মেনলি ব্লাড প্রেশার চেক করতে হয়। তো অপশন সি এবং অপশন ডি হবে না। এরপর কি আসছে, এরপর আসছে বাওয়েল সাউন্ড অসকালটেশন। হ্যাঁ, এটা আমরা করতে পারি, তাই জন্য এখানে কি হচ্ছে যে কোনটা অ্যাভয়েড করতে বলেছে, তো এটা আমরা অ্যাভয়েড করবো না, বাওয়েল সাউন্ড মানে অসকালটেট করা হয়। তো এরপর আসছে যে অ্যাবডোমেন প্যালপেশন টু ডিটেক্ট অ্যাবডোমিনাল মাস। তো সঠিক উত্তর হবে এটা অপশন বি। কারণ হচ্ছে যেহেতু এটা হাইলি মেটাস্ট্যাটিক কন্ডিশন, তো যদি আমরা প্যালপেট করি তখন কি হবে যে টিউমারটা আছে বা যে নেফ্রোব্লাস্টোমাটা আছে সেটা রাপচার হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এবং ফলে এটা সহজেই মেটাস্ট্যাটিক হতে পারে। তাই জন্য আমাদের সবসময় মানে নার্সিং রেসপন্সিবিলিটি কি হবে, উইলমস টিউমারের ক্ষেত্রে নার্সিং রেসপন্সিবিলিটি হবে যে তার বেডের সামনে লিখে রাখতে হবে ডোন্ট প্যালপেট অ্যাবডোমেন। যে সমস্ত পেশেন্টের উইলমস টিউমার আছে সেই সমস্ত পেশেন্টের বেডের সামনে অবশ্যই ডোন্ট প্যালপেট অ্যাবডোমেন লিখে রাখা উচিত। তো চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে, যে হাউ মাচ পটাশিয়াম ক্লোরাইড ইজ প্রেজেন্ট ইন ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো কতটা আমরা পটাশিয়াম ক্লোরাইড দেবো। তো ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা আছে সেটাতে কি কি থাকছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট আর ডেক্সট্রোজ। এখানে সব থেকে বেশি কি থাকে, সোডিয়াম সাইট্রেট 2.9, এরপর হচ্ছে ডেক্সট্রোজ হচ্ছে 13.5, পটাশিয়াম ক্লোরাইড কত থাকছে 1.5 এবং সোডিয়াম ক্লোরাইড থাকছে 2.6। এই হচ্ছে টোটাল থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি অপশন এ কি বলছে 3.5 গ্রাম, এটা হবে না। অপশন বি কি বলছে, অপশন বি বলছে 1.5 গ্রাম। তো আনসার হবে অপশন বি, এটা আমরা দেখতেই পাচ্ছি যে 1.5 গ্রাম আছে। আর অপশন সি বলছে 2.9 গ্রাম, না এটা হচ্ছে সোডিয়াম সাইট্রেটের ক্ষেত্রে, এটাও হবে না। আর অপশন ডি হচ্ছে 2.5 গ্রাম, এটাও হবে না। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি। তো তোমরা বলো যে আগের দিনে ক্লাসে আমরা শিখলাম যে আমরা কিভাবে ওআরএস প্রিপেয়ার করব এবং কতক্ষণ স্টোর করব। তো তোমরা আমাকে কমেন্ট করে সেটা জানাও যে কতক্ষণ আমরা স্টোর করতে পারি এবং কিভাবে ওআরএস প্রিপেয়ার করব। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কি বলছে ব্রেন ড্যামেজ কজড বাই অ্যাকিউমুলেশন অফ অ্যাবনর্মাল লেভেল অফ টক্সিক বিলিরুবিন ইন দ্য ব্রেন ইজ নোন অ্যাজ। তো বিলিরুবিন যখন বেড়ে যায়, বিলিরুবিনকে আমরা দুই ভাগে ভাগ করি, ডিরেক্ট বিলিরুবিন আর একটা হচ্ছে ইনডিরেক্ট বিলিরুবিন। ডিরেক্ট বিলিরুবিন আর ইনডিরেক্ট বিলিরুবিন। তো ডিরেক্ট বিলিরুবিন কত থাকে, 0 থেকে 0.2 পর্যন্ত ডিরেক্ট বিলিরুবিন থাকে এবং ইনডিরেক্ট বিলিরুবিন থাকে 0.2 থেকে বা 0.3 থেকে 0.8 পর্যন্ত। তো এই হচ্ছে কন্ডিশন। তো তখন কি হবে, যখন ডিরেক্ট বিলিরুবিন এবং ইনডিরেক্ট বিলিরুবিন বেড়ে যাবে তখন আমাদের বডিতে জন্ডিসের কন্ডিশন সৃষ্টি হয়। কিন্তু জন্ডিসের কন্ডিশনে যে সবসময় আমাদের টক্সিক লেভেল ক্রস করে যায় এবং ব্রেনে ড্যামেজ করে, তো সেটা হয় না, তাই জন্ডিস হবে না। অপশন বিতে কি বলছে আইসো ইমিউনাইজেশন, না এটাও হবে না। অপশন সিতে হচ্ছে কার্নিকটেরাস এবং অপশন ডি হচ্ছে কেফাল হেমাটোমা। তো কেফাল হেমাটোমা কি বলছে, কেফাল হেমাটোমা হচ্ছে যে পেরিঅস্টিয়াম লেয়ারে যে ব্লাড ভেসেলগুলো থাকে, পেরিঅস্টিয়াম লেয়ারে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো অ্যাকুমুলেট হতে থাকে, সেগুলো রাপচার হয়ে যায়। কখন রাপচার হয়, ডিউরিং ডেলিভারি। তো ডেলিভারির সময় যদি এই ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যায় তখন কি হচ্ছে যে অ্যাকুমুলেট করছে ব্লাড।
অ্যাকিউমুলেট করছে, তাই জন্য অপশন ডি হবে না। তো আনসার কি হবে? আনসার হবে অপশন সি, কার্নিকটেরাস। তো কার্নিকটেরাসের ক্ষেত্রেই মেনলি যখন আমাদের টক্সিক লেভেল পেরিয়ে যায় বিলিরুবিন, তখন সেটা ব্রেনের মধ্যে চলে যায় এবং এটাতে এক্ষেত্রে কি হয়, ক্যান ক্রস, কি ক্রস করতে পারে? ব্লাড ব্রেন ব্যারিয়ার। এবং এক্ষেত্রে কি হয়, কার্নিকটেরাসের ক্ষেত্রে মেনলি কি মানে কোন রকম বিলিরুবিন বেশি থাকে? আনকনজুগেটেড বিলিরুবিন। তো আনকনজুগেটেড বিলিরুবিন অনেক বেশি হয়ে যায় এবং সেটাই মেনলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ক্রস করে আমাদের কার্নিকটেরাস ঘটায়। তো আনসার কি হবে? আনসার হবে অপশন সি। তো এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে? বেবি শিলা ডেভেলপড জন্ডিস উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, ইট ইজ ইন্ডিকেটিভ অফ। তো আমাদের যে জন্ডিস হয় বেবিদের ক্ষেত্রে, বা জন্ডিস যে হয়, জন্ডিস যেটা হয় সেটাকে দুই ভাগে ভাগ করা হয়, প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল। দেখি পরে পেজ আছে কিনা। তো প্যাথোলজিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে, যে লেস দ্যান 24 আওয়ার্স, লেস দ্যান 24 আওয়ার্সের ক্ষেত্রেই এক্ষেত্রে প্যাথোলজিক্যালের ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করে যায়, কিন্তু ফিজিওলজিক্যালের ক্ষেত্রে মোর দ্যান 24 আওয়ার্স লাগে। কখনোই মানে লেস দ্যান 24 আওয়ার্সের কমে ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপ করে না। আর এছাড়া হচ্ছে কি যে এটা মোর দ্যান 2 উইকস স্টে করে, প্যাথোলজিক্যাল জন্ডিস হলে মোর দ্যান 2 উইকস থাকে সেটা, কিন্তু এটা লেস দ্যান 2 উইকস, লেস দ্যান 2 উইকসের মধ্যেই সেরে যায়। এবং প্যাথোলজিক্যাল জন্ডিস হলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা নিতে হবে, যেমন ফটোথেরাপি, বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট দরকার হয় না সেভাবে। এক্ষেত্রে মেনলি আমরা কি করি? ব্রেস্ট ফিডিং সাজেস্ট করি। তো এক্ষেত্রে কি বলেছে, যে জন্ডিস কখন ডেভেলপ করছে? উইদিন 24 আওয়ার জন্ডিস ডেভেলপ করছে। তো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, অপশন বি কি আছে? প্যাথোলজিক্যাল ফ্যাক্টর, অপশন সি কি আছে? ড্রাগ টক্সিসিটি, এবং অপশন ডি আছে আরএইচ ফ্যাক্টর। তো অপশন এতে কি বলছে? ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে মোর দ্যান 24 আওয়ার্স লাগে ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপ করতে গেলে, তো হবে না। অপশন ডি, অপশন সি কি হচ্ছে ড্রাগ টক্সিসিটি, এবং অপশন ডি আরএইচ ফ্যাক্টর, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টরের রিজন। তো এক্ষেত্রে কি বলছে, যে লেস দ্যান 24 আওয়ার্সে আমাদের জন্ডিস ডেভেলপ করছে। তো লেস দ্যান 24 আওয়ার্সে জন্ডিস ডেভেলপ করছে, বা উইদিন 24 আওয়ার্স জন্ডিস ডেভেলপ করছে। তাই জন্য কি হবে? অপশন হবে, আনসার হবে অপশন বি। এবং ড্রাগ টক্সিসিটি এবং আরএইচ ফ্যাক্টর এগুলো কিন্তু প্যাথোলজিক্যাল রিজনেরই একটা পার্ট। তাই জন্য যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে অপশন বি। তো এরপর চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? এ নিউবর্ন অফ 1 মিনিট আফটার ভাজাইনাল ডেলিভারি হয়েছে এবং তার আর 1 মিনিটের মধ্যে ইজ কি কি আছে, যে ইজ পিঙ্ক উইথ ব্লু হ্যান্ড অ্যান্ড ফিট, লাস্টে ক্রাই করছে, হ্যাভিং কি আছে? হার্ট রেট মোর দ্যান, মানে হার্ট রেট আছে 140, প্রম্পট রেসপন্স টু স্টিমুলেশনে প্রম্পট রেসপন্স করছে কিভাবে? ক্রাইং এর মধ্যে দিয়ে, এবং মেনটেন মিনিমাল ফ্লেকশন উইথ স্লাগিশ মুভমেন্ট। অ্যান্ড দ্য নার্সকে কি করতে হবে, যে নার্সিং রেসপন্সিবিলিটি কি? নিউবর্নের অ্যাবগার স্কোরটাকে আমাকে দেখতে হবে। তো এখানে কি হচ্ছে? অ্যাবগার স্কোর। অ্যাবগার স্কোর আমরা কেন দেখছি? যে 1 এবং 5 মিনিটে, 1 মিনিট এবং 5 মিনিটে যে বাচ্চা আছে নিউবর্নের কন্ডিশন এবং অ্যাসফেক্সিয়া,
নিউবর্ন কন্ডিশন দেখা হয়। তো যদি আমরা অ্যাবগার স্কোর দেখি, তো আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে। এ পি জি এ আর। তো এ কি, এ ফর কি জন্য আছে? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স। পি পালস, পি দিয়ে পালস বোঝানো হচ্ছে। জি দিয়ে কি হচ্ছে? গ্রিমেস। এ দিয়ে অ্যাক্টিভিটি। আর আর দিয়ে রেসপিরেটরি। এটা খুব ভালো করে মনে রাখবে যে আর দিয়ে যেটা আছে ওটা দিয়ে আমরা রেসপিরেটরি এফর্টটাকে বোঝাচ্ছি। এক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি রেট নয়, রেসপিরেটরি এফর্ট। অনেক সময় এই কোশ্চেনটা দিয়ে দেয় যে অ্যাবগার স্কোরিং এ আর দিয়ে কি রেসপিরেটরি রেট বোঝাতে চাইছে, তো এটা অনেক সময় ভুল হয়ে যায়। তো এখানে টোটাল স্কোর কত হবে? এখানে 0, এখানে 1 আর এখানে 2। তো অ্যাপিয়ারেন্স কি? যে পেল, পেল অর সায়ানোটিক, মানে যে চাইল্ড থাকবে তার ফুল বডি পেল অথবা সায়ানোটিক হয়ে যাবে। তারপরে কি হবে? যে অ্যাক্রোসায়ানোসিস। অ্যাক্রোসায়ানোসিসের ক্ষেত্রে কি হচ্ছে? যে হ্যান্ড এবং ফিট যেগুলো আছে মানে পেরিফেরি, এক্ষেত্রে কেবলমাত্র সাইনোসিস হচ্ছে। আর অপশন ডি, অপশন সরি মানে 2 নম্বরে কি হবে? যে 2 নম্বর কখন পাবে বাচ্চা? যখন হচ্ছে তার পিঙ্কিশ হবে, পিঙ্ক অথবা পিঙ্কিশ। এরপর হচ্ছে পালস। তো এখানে কি হবে? পালস হচ্ছে 0, যদি 0 পালস হয় তখন 0। এক্ষেত্রে 1 কখন হবে? লেস দ্যান 100। আর 2 কখন হবে? যখন মোর দ্যান 100 হবে। এরপর হচ্ছে অপশন সরি জি দিয়ে কি আসছে? গ্রিমেস। গ্রিমেস কি বলছে? যে বাচ্চা যখন খুবই স্লাগিশ হবে বা কোনো রেসপন্স দেবে না, নো রেসপন্স। এক্ষেত্রে কি মানে মেনলি দেখা হয়? গ্রিমেসের ক্ষেত্রে দেখা হয় যে ইরিটেবিলিটি, স্টিমিউলি বা রিফ্লেক্স ইরিটেবিলিটি। রিফ্লেক্স ইরিটেবিলিটি। এরপর কি হচ্ছে? বাচ্চা খুবই স্লাগিশ রেসপন্স করবে, বা যেটাকে আমরা বলবো গ্রিমেস। আর এরপর কি আসছে? যখন বাচ্চা বা চাইল্ড যে থাকবে সে হচ্ছে স্ট্রং ক্রাই, যে একটু স্টিমিউলি দিলেই তার প্রচন্ড স্ট্রং ক্রাই হবে। তারপর আসছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে দেখবো যে বাচ্চার অ্যাপিয়ারেন্স মানে যে বাচ্চার ফ্লেকশন বা এ কত, যেখানে কি হবে? নো ফ্লেকশন। এরপরে অপশন যখন 1 নম্বর পাবে তখন কি হবে? যে মিনিমাম ফ্লেকশন। আর 2 নম্বরে কি থাকবে? যে 2 নম্বর কখন পাবে? যখন হচ্ছে যে কমপ্লিটলি ফ্লেক্সড পজিশনে থাকবে। এরপর কি আসছে? এরপর আসছে রেসপিরেটরি এফর্ট। তো রেসপিরেটরি এফর্টে যে বাচ্চা কাঁদছে না, নো ক্রাই। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে স্লাগিশ ক্রাই বা মিনিমাম ক্রাই, অথবা উইক ক্রাই। আর 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরের জন্য থাকবে যে স্ট্রং ক্রাই। তো আমরা তাহলে দেখে নিই যে এক্ষেত্রে কি কি বলছে। এক্ষেত্রে আমরা তাহলে এখানে লিখছি এ পি জি এ আর। তো এক্ষেত্রে আমরা দেখে নেবো যে স্কোরটা কত দাঁড়াবে। অ্যাপিয়ারেন্স কি বলছে? এ ফর অ্যাপিয়ারেন্স। তো এখানে কি বলছে? পিঙ্ক উইথ ব্লু হ্যান্ডস অ্যান্ড ফিট। তো পিঙ্ক এবং ব্লু হ্যান্ডস অ্যান্ড ফিট, তার জন্য কি হচ্ছে? অ্যাক্রোসাইনোসিস প্রেজেন্ট আছে, তখন স্কোর কত হবে? 1। পালস কি বলছে? পালস রেট হচ্ছে 140।
তো এখানে মোর দ্যান 100, তাই জন্য এখানে দাঁড়াবে 2। গ্রিমেস কি বলছে এখানে, যদি আমরা দেখি যে স্টিমুলেশনের সাথে সাথে কি বলছে, স্টিমুলেশনের সাথে সাথে ক্রাই করছে কিন্তু, তাহলে তখন কি হবে, যেটা 2 দাঁড়াবে। অ্যাক্টিভিটিতে কি বলছে, মেনটেন মিনিমাল ফ্লেকশন, তো এখানে অ্যাক্টিভিটিতে জন্য 1 পেলো, এবং রেসপিরেশন এফর্টের জন্য, রেসপিরেটরি এফর্টের জন্য কি হচ্ছে, যেখানে আমরা দেখছি যে বাচ্চা ক্রাই করছে, তাহলে রেসপিরেটরি এফর্ট কত হবে, 2। তো স্কোর কত দাঁড়াচ্ছে আমরা যদি দেখি, স্কোর দাঁড়াচ্ছে 2 3 4 5 6 7 8 8। তো আনসার কত হবে, আনসার আমরা যদি দেখি, আনসার হচ্ছে অপশন এ না, অপশন বি 9 হবে না, অপশন সি ডি, অপশন সি হচ্ছে 8 সঠিক উত্তর, এবং অপশন ডি হচ্ছে 7 হবে না। তো আনসার কত হবে, আনসার হবে অপশন সি। তো এবার চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে, নর্মাল শেপ অফ অ্যান্টেরিয়ার ফন্টানেলস। তো আগের দিন একটা যেটা কনফিউশন সৃষ্টি হয়েছিল, যে অ্যান্টেরিয়ার ফন্টানেলস এবং পস্টেরিয়ার ফন্টানেলসকে কি বলে। তো অ্যান্টেরিয়ার ফন্টানেলকে কি বলি আমরা, অ্যান্টেরিয়ার ফন্টানেলসকে বলা হয় ব্রেগমা, আর পস্টেরিয়ার ফন্টানেলসকে কি বলি, পস্টেরিয়ার ফন্টানেলসকে আমরা বলছি ল্যামডা। তো যারা আগের দিনের ক্লাস দেখেছো তারা এই জায়গাটা একটু কারেক্ট করে নিও। তো এখন কি বলছে যে নর্মাল শেপ অফ অ্যান্টেরিয়ার ফন্টানেলস, রাউন্ড হয় না, রাউন্ড হয় না, স্কোয়ারও হয় না, ডায়মন্ড এবং ট্রায়াঙ্গুলার। তো ট্রায়াঙ্গুলার কার হয়, পস্টেরিয়ার ফন্টানেলসকে আমরা ট্রায়াঙ্গুলার শেপে দেখি, বা পস্টেরিয়ার ফন্টানেলসের শেপ হয় ট্রায়াঙ্গুলার। তো এটা হবে না, এবং তাহলে আনসার কি হবে, আনসার হবে অপশন সি, যে অ্যান্টেরিয়ার ফন্টানেলসের শেপ হচ্ছে ডায়মন্ড শেপেড। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে অ্যান্টেরিয়ার যে ফন্টানেলটা আছে তার উইথ এবং ব্রেথ কত হয়। তো এরপর পরের প্রশ্নে চলে আসছি, যে ফার্স্ট ফর্ম অফ মিল্ক সিক্রেটেড বাই ব্রেস্ট ডিউরিং দ্য ফার্স্ট 3 days, যে প্রথম 3 দিন কোন মিল্ক সিক্রেট করে, বা সেই মিল্কটাকে কি বলা হয়, যে অপশন এ ট্রানজিশনাল মিল্ক, অপশন বি হচ্ছে হাইন্ড মিল্ক, অপশন সি হচ্ছে যে কলোস্ট্রাম, এবং অপশন ডি হচ্ছে ফোর মিল্ক। তো অপশন এ ট্রানজিশনাল মিল্ক হবে না, অপশন বি হচ্ছে হাইন্ড মিল্ক হবে না। তো প্রথম যে 3 দিন মানে সিক্রেট করে সেটাকে হচ্ছে কলোস্ট্রাম বলা হয়, এবং অপশন ডি ফোর মিল্ক হবে না। তো কোলোস্ট্রামের সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া দরকার। তো কোলোস্ট্রাম কি হয়, হাই ইন প্রোটিন হয়, এবং এটা হচ্ছে ইয়েলোইশ কালারের হয়, এবং স্টিকি হয় বা থিক হয়, এবং এটা ফুলফিল করে নিউবর্নের রিকোয়ারমেন্টকে। আর একটা যেটা, এটা হচ্ছে যে আইজি এ ইমিউগ্লোবিন যে আসে, এটা ইমিউগ্লোবিনে হাই হয়। হাই ইন ইমিউনোগ্লোবিউলিন। তো আনসার কি দাঁড়াচ্ছে, আনসার দাঁড়াচ্ছে অপশন সি। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, যে দ্য টাইপ অফ প্লে এক্সিবিটেড, কি আমরা কি দেখবো, যে টাইপ অফ প্লে এক্সিবিটেড বাই টডলার ওয়েন দে আর প্লে বাই দেম সেলফ ইন দ্য প্রেজেন্স অফ আদার চিলড্রেন। তো এখানে হচ্ছে প্যাসিভ প্লে, প্যাসিভ প্লে ঠিক কোনো প্রপার টার্ম নয়, হচ্ছে প্যারালাল প্লে, কোঅপারেটিভ প্লে, এবং সলিটারি প্লে। সলিটারি প্লে মানে কি, যে এটা হচ্ছে মেনলি ইনফ্যান্সিতে খেলা হয়, বা বাচ্চারা ইনফ্যান্সি পিরিয়ডে খেলে। ইনফ্যান্সি পিরিয়ডে কি হয়, যে বাচ্চা নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, বা নিজে নিজের হাত পা নাড়াচাড়া করে, হাত পা দেখে খেলাধুলা করে, তো এবং নিজে নিজে একা খেলতেই ব্যস্ত থাকে। তো অপশন ডি হবে না। কোঅপারেটিভ প্লে কখন হয়, যে স্কুল গোয়িং আর প্রি স্কুল, প্রি স্কুল এজের বাচ্চাদের ক্ষেত্রে হয়। এবার এখানে অনেক ব্যাপার থাকে, যে এখানে তারা ফিক্সড মানে রুল ফিক্সড করে, এরা রুল ফিক্সড করে এই খেলাটা করে ওরা, মানে কোঅপারেটিভ প্লেতে হক হয়। তো অপশন সি হবে না, এবং অপশন ডি কি বলছে, প্যারালাল প্লে। প্যারালাল প্লেতে কি হচ্ছে,
প্যারালাল প্লেতে বাচ্চারা মানে দুটো বাচ্চা পাশাপাশি খেলে, প্লে সাইড বাই সাইড, কিন্তু তারা একে অপরকে অ্যাফেক্ট করে না, বা মানে কারোর একজনের খেলা অন্যজনকে ইনফ্লুয়েন্স করে না, বাট ডাজ নট ইনফ্লুয়েন্স ইচ আদার। তাহলে এক্ষেত্রে কি হবে, প্যারালাল প্লে। যেমন ধরো একটা বাচ্চা অন্য কোনো খেলা নিয়ে ব্যস্ত, আরেকটি বাচ্চা অন্য খেলা নিয়ে ব্যস্ত, তারা দুজনেই পাশাপাশি খেলছে কিন্তু কেউ কারোর খেলা দেখে ইন্সপায়ার হচ্ছে না বা ইনফ্লুয়েন্স করছে না, তো এই রকমের প্লেকে আমরা কি বলি, প্যারালাল প্লে। তো আনসার কি হলো, বি। তো পরবর্তী প্রশ্নে কি বলছে যে বিফোর বার্থ হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার কানেক্ট দ্য লেফট অ্যান্ড রাইট অরিকেল অফ দ্য হার্ট। তো এই প্রশ্নটা আমরা আগের দিনেও একটা অন্যভাবে করেছিলাম। যদি আমরা হার্ট আঁকি, এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেল। তো এখানে কি বলছে, রাইট এবং লেফট অরিকেলের মাঝে, মানে এই জায়গায় যে কানেকশনটা রয়েছে, এই কানেকশনটাকে কি বলছে, এই কানেকশনটাকে বলছে ফোরামেন ওভালি। তো অপশন এতে কি আছে, আম্বিলিকাল ভেন হবে না, অপশন বিতে আছে ফোরামেন ওভেল, তো এটা সঠিক উত্তর হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ফোরামেন ওভেল হচ্ছে যে তো কানেকশনটাকে বলা হয়, তো এবং আফটার বার্থ যখন ওখানে একটি পর্দা চলে আসবে, ওই যে কানেকশনটা ক্লোজ হয়ে যায়, তো ওই মানে স্থানটাকে কি বলা হয় আফটার বার্থ, ফোরামেন ওভেলকে কি বলা হয়, তো ডাক্টাস আর্টেরিওসাস এবং ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস আর্টেরিওসাস হবে না, কারণ এটা হচ্ছে কানেকশন বিটুইন কার মধ্যে, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা। আর অপশন ডিতে কি বলছে, ডাক্টাস ভেনোসাস। তো ডাক্টাস ভেনোসাস কি, ডাক্টাস ভেনোসাস হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কেভা এবং আম্বিলিকাল ভেন। এই দুটোর মধ্যে কানেকশনকে আমরা বলছি ডাক্টাস ভেনোসাস, তো এটাও হবে না। তাহলে আনসার কি হলো, আনসার হলো অপশন বি। এবার আসছে কি যে বার্থ ওয়েট অফ অ্যান ইনফ্যান্ট ট্রিপলস অ্যাট এজ। এরকম একটি কোশ্চেন আমরা আগের দিনে করেছিলাম, যে সূত্রটা পড়েছিলাম যে কখন ডাবল হয়, ডাবল কখন হচ্ছে, ট্রিপল কখন হচ্ছে। তোমাদের এই দুটো মেনলি মনে রাখলেই হবে, এই দুটো প্রশ্ন, এই দুটো পার্ট থেকে মেনলি কোশ্চেন আসে। তো বাচ্চার ডাবল কখন হচ্ছে, ডাবল হচ্ছে 5 মান্থসে, আর বাচ্চার ওয়েট ট্রিপল কখন হচ্ছে, 1 ইয়ারে। তো 1 ইয়ার অপশন এতে আছে, অপশন বিতে 2 ইয়ার হবে না, 14 মান্থস হবে না, ডিতে কি আছে 9 মান্থসও হবে না, তাহলে আনসার কি হবে, আনসার হবে যে অপশন এ 1 ইয়ার। তো তোমাদেরকে আজকে একটা কোশ্চেন দিচ্ছি, যে যদি বার্থ ওয়েট, যদি বার্থ ওয়েট 2.5 কেজি হয়, তাহলে 1 ইয়ারে বার্থ ওয়েট কত হবে, সরি চাইল্ডের ওয়েট কত হবে, চাইল্ডের ওয়েট কত হবে, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। তো এক্ষেত্রে আনসার কি হলো, আনসার হলো অপশন এ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো এখানে কি বলছে, এ নিওনেট ওয়েজিং লেস দেন 2500 মানে 2500 গ্রাম অ্যাট বার্থ ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ, জেস্টেশনাল এজের ইরেসপেক্টিভে ওর মানে বার্থ ওয়েট হচ্ছে 2500 গ্রাম বা 2500 গ্রাম। তো এক্ষেত্রে আমরা বাচ্চাটাকে কি বলবো, তো এক্ষেত্রে বাচ্চাটাকে কি প্রিটার্ম বেবি বলবো, অপশন বি লো বার্থ ওয়েট, অপশন সি ভেরি লো বার্থ ওয়েট এবং অপশন ডি টার্ম বেবি। তো যদি অপশন ডি দেখি টার্ম বেবি, এখানে কিন্তু কোনো জেস্টেশনাল এজ বলা নেই, তাই আমরা কিন্তু বলতে পারবো না যে বাচ্চাটা টার্ম নাকি প্রি টার্ম, তাই এটা হবে না, বা এক্ষেত্রে অপশন এটাও বাদ চলে যাচ্ছে। তো এবার হচ্ছে যে যখন 2.500 হয়, বার্থ ওয়েট যদি লেস দেন 2500 গ্রাম হয়, তখন সেক্ষেত্রে কি হবে, সেটাকে আমরা লো বার্থ ওয়েট বেবি বলি। লো বার্থ ওয়েট বেবি বলি। তো এক্ষেত্রে আবার 3 ভাগে ভাগ করা হয় সেটাকে, যেমন শুধু লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েট, তারপরে হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েট, আর তারপর হচ্ছে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। তো এক্ষেত্রে বাচ্চার লো বার্থ ওয়েট হলে তখন বাচ্চার ওজন কত হয়, 1500 গ্রাম থেকে 2500 গ্রামের মধ্যে। এবার ভেরি লো বার্থ ওয়েট হলে 1000
গ্রাম থেকে 1500 গ্রাম, এবং এক্সট্রিমলি লো বার্থ ওয়েট হলে লেস দেন 1000 গ্রাম। তো এক্ষেত্রে আনসার কি হবে, যে এক্ষেত্রে ওটা লো বার্থ ওয়েট বেবি, ভেরি লো বার্থ ওয়েট হবে না। তো আনসার কি হবে, আনসার হবে অপশন বি। তো চলে যাই পরবর্তী প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পলস প্রেজেন্ট প্যারালাল প্লে। তো আমরা একটু আগেই বললাম প্যারালাল প্লে কি হয়, বা প্যারালাল প্লেতে কি হয়, যে দুটো বাচ্চা খেলছে কিন্তু কেউই একে অপরকে ইনফ্লুয়েন্স করছে না। দুজনের গেম আলাদা আলাদা হতে পারে কিন্তু তারা কেউই একে অপরকে ইনফ্লুয়েন্স করছে না বা কেউ কারোর সাথে খেলছে না। তো অপশন এ কি বলছে, জিমি অ্যান্ড টনি শেয়ার দেয়ার টয়েস, যেটা শেয়ার করছে, তার মানে অপশন এ হবে না। জিমি প্লে উইথ হিজ কার বিসাইড ম্যারি হু ইজ প্লেইং উইথ হার ডল। তো জিমি কি করছে, জিমি করছে তার কার নিয়ে খেলছে, এবং ম্যারি কি করছে, ম্যারি বলছে যে তার ডল নিয়ে খেলছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি জিমি তার কার নিয়ে খেলছে আর ম্যারি ডল নিয়ে খেলছে, দুজনেই আলাদা আলাদা খেলা নিয়ে খেলছে এবং কেউ কাউকে ইনফ্লুয়েন্স করছে না। অপশন সিতে কি বলছে, কেভিন প্লে এ গেম অফ স্ক্র্যাবার উইথ কেটি অ্যান্ড সিউ। এটা একসাথে খেলছে, এটা কোঅপারেটিভ প্লে বলা যেতে পারে, তো অপশন সি হবে না। এবং অপশন ডিতে কি বলছে, ম্যারি প্লে উইথ এ হ্যান্ডেলড গেম ওয়াইল সিটিং ইন হার মাদার ল্যাপ। সে তার মায়ের কোলে বসে বসে খেলছে এবং একা একা খেলছে। তো এই ক্ষেত্রে কি হতে পারে, এটা সলিটারি প্লের একটা টাইপ হতে পারে, তো অপশন ডিও হবে না। আনসার কি হবে, আনসার হবে অপশন বি, কেউ কাউকে ইনফ্লুয়েন্স করছে না, জিমি তার কার নিয়ে এবং ম্যারি তার ডল নিয়ে খেলছে। তো এক্ষেত্রে আনসার কি হলো, আনসার হবে অপশন বি। তো দেখে নিই আমরা পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে, ইন এ নর্মাল অ্যাভারেজ ইনফ্যান্ট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য বডি লেন্থ দেন দ্যাট অ্যাট বার্থ, মানে তার বডি লেন্থ কতটা ইনক্রিজ পাচ্ছে অ্যাট বার্থ অ্যাট দ্য এজ অফ 1 year ইজ, মানে 1 বছরে তার মানে বার্থ লেন্থ যেটা সেটা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। অপশন এতে কি আছে, 50%, বি 20%, সি 10% এবং ডি 75%। যেটা বলা হয় যে, বা এটা একটা, যে যেমন বার্থ ওয়েটের একটা নির্দিষ্টভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায়, তেমনই একটা সিকোয়েন্স মানে বার্থ মানে লেন্থটাও আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো অ্যাট 1 year যেটা অ্যাট বার্থ যে লেন্থটা থাকে তার থেকে 50% ইনক্রিজ হয়। আর এবার হচ্ছে যে 2 থেকে 10 বছর যাদের বয়স তাদের হচ্ছে যে 6 থেকে 8 সেন্টিমিটার পার ইয়ারে বাড়ে, এবং ইন পিউবার্টিতে বা অ্যাট পিউবার্টিতে কি হয়, পিউবার্টির সময় লেন্থটা কিভাবে বাড়ে, পিউবার্টির সময় 10 to 12 সেন্টিমিটার পার ইয়ার বৃদ্ধি পায়। তো এখানে যদি অপশনগুলো দেখি, অপশন এতে আছে 50%, বিতে 20%, সিতে 10% এবং ডিতে 75%। তো আমরা আনসার এখানে দেখে নিচ্ছি যে 50% ইনক্রিজ হয়, তো অপশন এ হবে আনসার, এবং অপশন বি হবে না, সি হবে না এবং ডিও হবে না। চলে যাই পরবর্তী প্রশ্নে, যে হেড সার্কামফারেন্স অফ এ নিউবর্ন বেবি ইজ লার্জার দেন চেস্ট সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্স মানে হেড সার্কামফারেন্স মোর দ্যান চেস্ট সার্কামফারেন্স, এটা কখন হয়, অ্যাট বার্থ, এবং সেটা কত থাকে, 3 সেন্টিমিটার বেশি থাকে। কে বেশি থাকে, হেড সার্কামফারেন্স বেশি থাকে। এবং অ্যাট 1 year এজে কি হয়, অ্যাট 1 year এজে হেড সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু চেস্ট সার্কামফারেন্স হয়। তো এখানে যদি অপশনগুলো দেখি, অপশন এ কি বলছে 3 সেন্টিমিটার, অপশন বি কি বলছে 5 সেন্টিমিটার, অপশন সি 4 সেন্টিমিটার এবং অপশন ডি 2 সেন্টিমিটার। তো বি হবে না, সিও হবে না এবং ডিও হবে না। আনসার কি হবে, আনসার হবে অপশন এ। চলে যাই পরবর্তী প্রশ্নে, যে দ্য ফার্স্ট স্টুল অফ নিওনেট ইজ কল্ড। নিওনেটের প্রথম স্টুলকে কি বলা হয়। তো অপশন এ কি আছে, সিবাম, অপশন বি সিবাম হবে না, অপশন বিতে কি আছে, ল্যানিউগো। ল্যানিউগো কি, ল্যানিউগো হচ্ছে একটা মানে স্মল হেয়ারি অ্যাপিয়ারেন্স। স্মল হেয়ারি অ্যাপিয়ারেন্স, তো এতে কি হচ্ছে, যে বাচ্চা যে হয় বাচ্চার গায়ে পুরো ঢাকা থাকে, একদম পা থেকে মাথা পর্যন্ত ছোট 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 চুলে ঢাকা থাকে। তো ল্যানিউগো হবে না। অপশন সি মিকোনিয়াম এবং অপশন ডি ভার্নিক্স ক্যাসিওসা। ভার্নিক্স ক্যাসিওসা কি, যে চিজি যে অ্যাপিয়ারেন্সটা দিয়ে ঢাকা থাকে, সাদা সাদা যে থাকে বাচ্চা বার্থের পরে, নিউবর্নের বার্থের পরে যে চিজি অ্যাপিয়ারেন্সটা থাকে ওটাকেই ভার্নিক্স ক্যাসিওসা বলা হচ্ছে। ওটা কি করছে, ওটা করছে প্রিভেন্ট হাইপোথার্মিয়াকে প্রিভেন্ট করছে। তো অপশন ডিও হবে না, তাহলে পড়ে এলো কি, মিকোনিয়াম। আনসার কি হবে, অপশন সি মিকোনিয়াম। মিকোনিয়াম কি যদি বলা যায়, তাহলে মিকোনিয়াম হচ্ছে যে ফার্স্ট স্টুল, এটা তো আমরা পড়লাম ফার্স্ট স্টুল। এরপর আসছে কি, যে এটাকে 24 ঘন্টা মানে বাচ্চারা 24 ঘন্টার মধ্যে উইদিন 24 hours
উইদিন 24 আওয়ার্স। তো বাচ্চাকে উইদিন 24 আওয়ার্স স্টুল পাস করতে হবে। যদি না হয় তখন একটা ডিজিজ কন্ডিশনের সৃষ্টি হয়। মানে যদি 24 to 36 আওয়ার্সের মধ্যে বাচ্চা যদি স্টুল না পাস করে তখন তাকে একটা মানে ডিজিজ কন্ডিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি বা সাসপেক্ট করতে পারি যে এই ডিজিজ কন্ডিশনটা হতে পারে। তো তোমরা কমেন্ট করে বলো যে সেই ডিজিজ কন্ডিশনটা কি হবে। তারপরে আসছে যে এটা কিরকম দেখতে হয়। এটা ব্ল্যাকিশ কালারের হয়, ব্ল্যাকিশ কালারের হয়। তো তাহলে আনসার কি হলো এখানে? আনসার হলো অপশন সি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফটোথেরাপি। ফটোথেরাপি ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ। ফটোথেরাপি কিসের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়? সাইনোসিস, জন্ডিস, ডায়রিয়া, ইকজিমা, কোনটা হবে? তো ফটোথেরাপি কি? তো ফটোথেরাপিতে কি হচ্ছে? ফটোথেরাপি হচ্ছে এমন মানে ইউজ করা হয় কখন না, যখন বিলিরুবিন লেভেল মোর দ্যান 50 গ্রাম পার ডিএল হয়ে যায়। এবং বিলিরুবিনের মেকানিজম অফ অ্যাকশন কি? সরি, ফটোথেরাপির মেকানিজম অফ অ্যাকশন কি? মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে যে তোমার ফটো আইসোমারাইজেশন। ফটো আইসোমারাইজেশন, এছাড়া হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারাইজেশন। স্ট্রাকচারাল আইসোমারাইজেশন, স্ট্রাকচারাল আইসোমারাইজেশন এইসব মানে স্ট্রাকচারাল আইসোমারাইজেশন ফটো আইসোমারাইজেশনের মাধ্যমে এ কি করে যে আনকনজুগেটেড বিলিরুবিনকে আনকনজুগেট বিলিরুবিন কি হয়? কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? কনজুগেট বিলিরুবিনে। এবং এভাবে এটা এক্সপিড আউট হয়ে বডি থেকে বেরিয়ে যায়। তো অপশন এ কি? সায়ানোসিস। সায়ানোসিস মানে কি? ব্লুইশ ডিসকালারেশন। তো সায়ানোসিসের জন্য ফটোথেরাপি ইউজ করা হয় না। অপশন সিতে কি আছে? ডায়রিয়া। ডায়রিয়াও হবে না। এবং অপশন ডিতে হচ্ছে ইকজিমা। ইকজিমাও হবে না। তো আনসার কি হবে? আনসার হবে অপশন বি। আনসার বি। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে ক্রলিং। তো ক্রলিং মানে দেখার আগে যে ক্রলিং অফ ইনফ্যান্ট অকার অ্যাট মানে কোন এজে ক্রলিং হয়? তো আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে কিছু ডেভেলপমেন্টাল মাইলস্টোন আমরা দেখে নেবো। ডেভেলপমেন্টাল মাইলস্টোনে যদি একটা ছোট বাচ্চা আঁকি, এটা তো এখানে যদি দেখি তাহলে এটা 3 মান্থস। 3 মান্থসে নেক হোল্ডিং ডেভেলপ করে যায়। তো অ্যাবডোমেন কত হয়? 5 মান্থসে। বাচ্চা কখন বসছে থেকে? 6 মান্থসে। এবং পাটা হাঁটু পর্যন্ত কখন ডেভেলপ হয়? ওটা হচ্ছে 8 মান্থ। আর এবার হচ্ছে যে গোড়ালি পর্যন্ত হয় 9 মান্থে। এবং বাচ্চা হাঁটতে কখন শেখে? 12 মান্থে। 12 মান্থে মানে উইথ সাপোর্ট বাচ্চা হাঁটতে শেখে। তো এরপর তাহলে আমরা দেখে নিই যে কি কি মানে কোন কোন এজে কোন কোন মাইলস্টোন তারা অ্যাচিভ করছে। 3 মান্থসে কি হয়? নেক হোল্ডিং। 5 মান্থসে কি হয়? বাচ্চা রোল ওভার করতে শিখে যায়। বাচ্চা রোল ওভার করতে। 6 মান্থসে কি হয়? 6 মান্থসে হচ্ছে কি যে বাচ্চা বসতে শেখে কিন্তু উইথ সাপোর্ট। আর 8 মান্থে বাচ্চা বসতে শেখে উইদাউট সাপোর্ট। আর 9 মান্থসে কি হয়? বাচ্চা ক্রল করতে শেখে, হামাগুড়ি দিতে শিখে যায়। 12 মান্থে বাচ্চা দাঁড়াতে শেখে। তো যদি অপশন দেখি, অপশন এতে কি আছে? 8 to 9 মান্থ, বিতে 2 to 3 মান্থ, সিতে 4 to 5 মান্থ এবং ডিতে 6 to 8 মান্থ। তো বি সি ডি হবে না। আনসার কি হবে? আনসার হবে অপশন এ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। কি বলছে? অল অফ দ্য ফলোইং আর অ্যাডভান্টেজ অফ ক্যাঙ্গারু মাদার কেয়ার এক্সেপ্ট। ক্যাঙ্গারু কেয়ার বা ক্যাঙ্গারু মাদার কেয়ার কেএমসি কখন করা হয়? যখন বার্থ ওয়েট লেস দেন 2500 গ্রাম হয় অথবা লো বার্থ ওয়েট বেবিসদের ক্ষেত্রে আমরা কেএমসি করে থাকি। এরপর আসছে কি যে এরপরে কি হয়? এর সময় মা এবং বাচ্চার মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করানো হয়।
এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে প্রিভেন্ট হাইপোথার্মিয়া, হেল্প ইন ডেভেলপমেন্ট। যদি অপশনগুলো দেখি, অপশন এতে কি বলছে, বন্ডিং বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড। তো এক্ষেত্রে ক্যাঙ্গারু মাদার কেয়ারে কি হচ্ছে, মা এবং বাচ্চার মানে বন্ডিং ভালো হয়, তাই জন্য অপশন এ হবে না। বিতে কি বলছে, অ্যাডিকুয়েট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তো বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করছে, তাই অপশন বিও হবে না। ইনক্রিজ প্রেশার অন মাদার অ্যান্ড চাইল্ড, এবং অপশন ডিতে কি বলছে, ইনক্রিজ মিল্ক সাপ্লাই। যখন মা এবং বাচ্চা স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকে তখন মা এবং বাচ্চা দুজনেই রিল্যাক্স হয়, বলে মায়ের মিল্ক সিক্রেশন বাড়ে। তো অপশন ডিও হবে না, এবং অপশন সিতে কি বলছে, ইনক্রিজড প্রেশার অন মাদার অ্যান্ড চাইল্ড। তো আনসার কি হবে, আনসার হবে অপশন সি। আনসার কি হলো, অপশন সি। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে, হায়ালিন মেমব্রেন ডিজিজ, হায়ালিন মেমব্রেন ডিজিজে ইনফ্যান্ট ইজ ডিজিজ অফ অ্যান ইনফ্যান্ট ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ সারফেক্ট্যান্ট। সো দ্য সোর্স অফ পালমোনারি সারফেক্ট্যান্ট। তো পালমোনারি সারফেক্ট্যান্টের সোর্স কি, অ্যালভিউলার মাইক্রোফ্যাজ। বি কি বলছে, যে ক্যাপিলারি এপিথেলিয়াম, না অপশন সি নিউমোসাইট 1 এবং অপশন ডি নিউমোসাইট 2। তো এখানে বিভিন্ন টাইপের নিউমোসাইট সেল থাকে। তো নিউমোসাইট 1, নিউমোসাইট 1 এর কাজ কি, নিউমোসাইট 1 এর কাজ হচ্ছে যে রেসপিরেশনে সাহায্য করা। আর নিউমোসাইট 2 এর কাজ কি, নিউমোসাইট টাইপ 2 কি করে, সিক্রেট করে সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট। তো অপশন এ কি অ্যালভিউলার মাইক্রোফ্যাজ, হবে না। অপশন বি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, হবে না। অপশন সি নিউমোসাইট টাইপ 1 হবে না, এবং আনসার হবে অপশন ডি। তো পরবর্তী প্রশ্নে দেখছি যে ইন্ট্রোডাকশন অফ দ্য সলিড ফুড শুড বি অ্যালং উইথ ব্রেস্ট ফিডিং কোন বয়সে চালু করা হয়, বা এই চালু করার পদ্ধতিটাকে কি বলা হয়। কন্ডিশনাল ফিডিং, না কন্ডিশনাল ফিডিং হবে না। অপশন বি হচ্ছে ডিমান্ড ফিডিং। তো ডিমান্ড ফিডিং কি, যে বাচ্চা যেরকম অনুযায়ী ডিমান্ড করে, বাচ্চার যেরকম অনুযায়ী খিদে লাগবে বা খিদে পাবে সেই অনুযায়ী বাচ্চাকে খেতে দেবো, তো ডিমান্ড ফিডিং হবে না। শিডিউল ফিডিংও হবে না। তো আনসার কি হবে, আনসার হবে অপশন ডি কমপ্লিমেন্টারি ফিডিং। তো এই ক্ষেত্রে কি হবে, বাচ্চার খাওয়া মানে ব্রেস্ট ফিডিংও চলতে থাকবে এবং এর সাথে সাথে কমপ্লিমেন্টারি ফিডিংও চলবে। তো আনসার কি হবে, আনসার হবে অপশন ডি। চলে যাই পরবর্তী প্রশ্নে, বিএফএইচআই। তো বিএফএইচআই এর ফুল ফর্ম কি, বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। তো বিএফএইচআই এর ফুল ফর্ম হচ্ছে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। এটা কারা চালু করে, ইউনিসেফ অ্যান্ড WHO, ইউনিসেফ এবং WHO দ্বারা এটা চালু করা হয় বিএফএইচআই। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এটা মেনলি কি প্রমোট করছে, ব্রেস্ট ফিডিংটাকে প্রমোট করছে। তো এখানে আনসারগুলো দেখি যে ব্রেস্ট ফিডিং হসপিটাল ইনিশিয়েটিভ না, ব্রেস্ট ফিডিং হেলথ ইনিশিয়েটিভ না, বেবি ফ্রেন্ডলি হেলথ ইনিশিয়েটিভ না, বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। তো আনসার কি হবে, অপশন ডি বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই যে ইউনিসেফ দেখতে পাচ্ছ, তো এই ইউনিসেফের ফুল ফর্ম কি হবে। তো এখানে আনসার কি হলো, আনসার হলো অপশন ডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে ফর প্রোভাইডিং ক্যাঙ্গারু মাদার কেয়ার দ্য মিনিমাম ডিউরেশন অফ কন্ট্যাক্ট শুড বি। যে কি দিচ্ছি আমরা, ক্যাঙ্গারু মাদার কেয়ার দিচ্ছি এবং ডিউরেশন অফ কন্ট্যাক্ট কি থাকবে। তো ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়ার ক্ষেত্রে মিনিমাম আমাদেরকে 1 আওয়ার মেনটেন করতেই হবে। যদি সেটা 6 to 8 আওয়ার্স হয় তো সেটা খুবই ভালো হয় বেবির ক্ষেত্রে। এবার কারা কারা দিতে পারবে, মাদার দিতে পারবে, এছাড়াও ফ্যামিলি মেম্বার দিতে পারবে। যত বেবির সঙ্গে মায়ের কন্ট্যাক্ট বাড়বে তত বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো হবে, মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে। যদি অপশন দেখি, অপশন এ কি বলছে 30 মিনিটস, হবে না। অপশন বি 1 আওয়ার, এটাই সঠিক উত্তর। অপশন সি 2 আওয়ার্স, হবে না। এবং অপশন ডি হবে না। তো এখানে আনসার কি হলো, আনসার হলো অপশন বি। তো এক্ষেত্রে মা আর মানে মা আর বাচ্চা কিরকম কন্ট্যাক্টে থাকে, তোদের কন্ট্যাক্ট কিরকম হয়, বেবি হচ্ছে সক্স পরে থাকবে অ্যান্ড ডাইপার পরে থাকবে, এবং মাদার কিরকম ড্রেস পরবে, ফ্রন্ট ওপেন, ফ্রন্ট ওপেন ড্রেস পরে, যাতে মায়ের সাথে বেবির ডিরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হতে হয়। আর এছাড়াও কি হবে, মাদারকে অবজার্ভ করতে হবে। কি অবজার্ভ করবে, মাদার অবজার্ভ করবে যে বেবির মানে কোনো সাইনোসিস হচ্ছে কিনা, বা বেবি ঠিকঠাক ব্রিদিং নিচ্ছে কিনা। তাহলে মাদার অবজারভেশন কি হবে,
মাদার অবজারভেশন হবে যে কোনো সাইনোসিস ডেভেলপ করছে কিনা, আর এছাড়া মানে দেখতে হবে কি যে ব্রিদিং ঠিকঠাক নিচ্ছে কিনা, রেসপিরেটরি প্যাটার্ন। তো এখানে আনসার কি হলো? আনসার হচ্ছে অপশন বি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো করে পড়াশোনা করো, বাড়িতে আরো বেশি বেশি প্র্যাকটিস করো, যেগুলো দেখলে যে অসুবিধা আছে সেগুলো আরো ভালো করে পড়ো, এবং যেগুলো হয়ে গেছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা 30-এর মধ্যে কত পেলে, সেগুলো কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।